শব্দেরা গল্প হয়ে ওঠে, গল্পেরা ছুঁয়ে যায় মন। আমি মৌমিতা, উপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রত্যাবর্তন। কখনো এমন হয়, সব ঠিক থাকলেও ভেতরটা অদ্ভুতভাবে ফাঁকা থাকে। মন খুঁজে ফিরে একটি আশ্রয়, যেখানে পৌঁছতে পারলেই যেন তৃপ্ত হবে জীবন। আজকের গল্পটি ঠিক এমনই এক তৃপ্তির গল্প। শোনো এক নতুন গল্পের কথা। মাথাটা আগে থেকেই ঝিমঝিম করছিল, আবার বোধহয় জ্বর আসছে। পাল্লা হরিশপুরের মাইনর স্কুলে পড়ি। বাবার হাতে পয়সা নেই, মা কান্নাকাটি করেন ছেলেটার পড়াশুনো হলো না। তাই পাল্লা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট সরানন চাটুর্যে আমার সাবেক স্কুলের মাস্টার মহাশয়ের অনুরোধে পাল্লার মাইনর স্কুলে বিনা মাইনেতে পড়তে দিয়েছেন। গ্রামের পুরুত ঠাকুর শ্রী গোপাল চক্রবর্তী দয়া করে তার বাড়িতে আমার খাওয়া থাকার ব্যবস্থা করেছেন। আমি এখানে আজ বছর খানেক হলো। থাকতে পারিনি ভালোভাবে দু কারণে, সে কথা কেউই জানে না। মা জানতো, কিন্তু মা তো এখন নেই এখানে। প্রথম ম্যালেরিয়ায় জ্বরে ভুগছি আজ 1 বছর। কত ওষুধ খাচ্ছি, কিছুতেই সারে না। দ্বিতীয় কারণটা, আমার ছোট ভাই দেশে আছে, তার নাম নন্তু। বড় চমৎকার ছেলে সে। 7 বছর বয়স হলো। আগে আমায় ডাকতো তাতা ও তাতা, এখন দাদা বলেই ডাকে। সুন্দর দেখতে। নন্তুকে না দেখে বড় কষ্ট হয়। সেদিন টিফিনের ছুটি হবার আগেই মাস্টার মশাইকে বলি, স্যার আমার জ্বর আসছে। ননি মাস্টার আমার দিকে চেয়ে সহানুভূতির সুরে বললেন, আবার জ্বর? হ্যাঁ স্যার। বাড়ি যাবি? এখন হাঁটতে পারবো না স্যার। বেঞ্চিতে শুয়ে পড়। আয় দেখি, হাত দেখি। হাত দেখতে হলো না, গায়ে হাত দিয়েই বললেন, এ বড্ড জ্বর যে, গা পুড়ে যাচ্ছে, শুয়ে পড়। শুয়েই পড়ি বেঞ্চিতে। তারপর জ্বরে কখন অজ্ঞান হয়ে গিয়েছি। যখন জ্ঞান হলো, তখন আমতলার স্কুলের বোর্ডিংয়ে আমাদের ক্লাসের গোপালের তক্তপোষে শুয়ে আছি। গোপাল আমার পাশে দাঁড়িয়ে বললে, কেমন আছিস বিনোদ? সেই কোথা থেকে দৌড়ে এসেছে, গায়ে ঘাম, মুখে রোদ রাঙা হয়েছে। বললাম, দৌড়চ্ছিলি? হ্যাঁ, সার তাড়াচ্ছিলাম। হেডমাস্টারের কপি ক্ষেত সাবার করছে। আমার গায়ে হাত দিয়ে দেখ, জ্বর আছে? বেশ আছে। বাড়ি যাবি নে? হাঁটতে পারলেই যাব। তাই যা, এখানে শোবার জায়গা নেই। কোথায় থাকবি? বাড়ি যা। বাড়ি যাব কোথায় তাই ভাবি। এ আমার নিজের বাড়ি নয়। যার বাড়ি থাকি তিনি বাড়ি বাড়ি ঠাকুর পুজো করে বেড়ান। তার বাড়িতে খুব খাটতে হয় আমাকে। তার ছোট্ট মেয়েটাকে সর্বদা কোলে করে বসতে হয়। যদি একটু কেঁদে ওঠে খুকি, তার মা আমার উপর চটে যান। একদিন মনে আছে, স্কুল থেকে বাড়ি গিয়েছি। খিদে সমস্ত শরীর হালকা হয়ে গিয়েছে। খুকিকে আমার কোলে দিয়ে তার মা রান্নাঘরে ঢুকলেন। আমি আসবার আগে থেকে খুকি কাঁদছিল। আমার কোলে উঠে আরো কাঁদতে লাগলো। আমি কত বোঝালাম, কত ছড়া বললাম, গান গাইলাম, কিছুতেই শুনলে না, কান্নাও থামালো না।
ওর মা এমন রেগে গেলেন আমার উপর, আমার কাছ থেকে খুকিকে নিয়ে নিচে কোলে করে বসলেন। আমার কিছু খেতে দিলেন না। রাতেও আমাকে ভাত দিতেন না বোধহয়। রাত্রে চকর্তি মশাই খেতে বসে বললেন, বিনোদ খেয়েছে? তখন কত রাত হয়ে গিয়েছে, খিদেই অবসন্ন হয়ে পড়েছি। স্কুল থেকে এসে পর্যন্ত এককাল মুড়িও খাইনি। অন্যদের এমন সময় কোন কালে আমার খাওয়া হয়ে যায়। পুরুতমশাই নবীনদার চণ্ডীমণ্ডপের দাবা খেলার আসর থেকে রোজই বেশি রাত করে ফেরেন। তারপর তিনি খেতে বসেন। খুকির মা বললেন, না। পুরুতমশাই বললেন, কেন, এত রাত্রেও খাইনি এখনো? জ্বর হয়েছে বুঝি? না, জ্বর হবে কেন, বসে পড়ছিল, তাই ভাত দিইনি এখনো। যাও, ডেকে দাও, ছেলে মানুষ খিদে পেয়েছে, আমার পাশেই বসুক। তুমি খেয়ে উঠে যাও, দেব এখন। না, ওকে ডাকো, জায়গা করে দাও এক পাশে। পুরুত ঠাকুরের কথায় আমার জায়গা করে দিলেন খুকির মা। নয়তো আমি জানতাম রাত্রে তিনি আমায় না খাইয়েই রেখে দিতেন। কাউকে কিছু বলার আমার স্বভাব নয়, চুপ করেই থাকতাম। সেই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলছে গোপাল। সেখানে আমার মা নেই। মা থাকলে আমায় দেখলে রাস্তা থেকে ছুটে আসতেন। এখানে খুকির মা আমার জ্বর দেখলেই মুখ ভার করে বলবে, ওই এলেন অসুখ নিয়ে, কে এখন সেবা করবে? আমার তো বড্ড উপকার হচ্ছে ওকে দিয়ে। কুটোটুকু ভেঙে দুখানা উপকার নেই, শুধু সেবা করো, বার্লি রে, সাবু রে। কিছুই করতে হয় না ওকে, আমি ওকে কখনো কষ্ট দিইনি। আমার রোজ জ্বর লেগেই থাকে। ওকে ডাকতে বা কিছু বলতে আমার লজ্জা হয়। উনিও আমার কাছে বড় একটা আসেন না। মিথ্যে বলবো না, সে বরং পুরুত মশাই যত রাত্রেই ফিরুন না দাবা খেলে, আমার অসুখ হয়েছে শুনলে শিয়রে এসে বসে আমার মাথায় হাত দেখবেন, গায়ে হাত দিয়ে জ্বর দেখবেন। স্ত্রীকে ডেকে বলবেন সাবু কি বার্লি খেতে দিতে। নিজে কাছে বসে খাওয়াবেন। সকালে উঠে গোবিন্দ ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করবেন ব্যস্ত হয়ে, ও ডাক্তার বাবু, বিনোদ যে অমন ভুগতে লাগলো, পরের ছেলে আমার বাড়ি আছে, অমন করে পড়ে থাকলে মন বড় ব্যস্ত হয়, ওর অসুখের একটা বিহিত করুন। পুরুত মশাইকে দেখলে বাবার কথা মনে পড়ে। দুজনেই নিরীহ, কেউ ওদের মানে না, বরং ওরাই সবাইকে ভয় করে চলেন। বড় যদি হই, পুরুত মশাইয়ের দুঃখ আমি ঘোচাবো। ওর ছেলে নেই, আমি ওর ছেলে হব না। ওদের বাড়ি আমি এখন যাব না। জ্বর আমার এবার খুব বেশি, হয়তো আরো বাড়বে। গোপালকে আমি বললাম, ভাই, আমি মার কাছে যাব। মার কাছে যাবি? তোদের গায়ে? সে এখান থেকে 6 ক্রোশ রাস্তা, নদী পার হতে হবে কেউটে পাড়ার খেয়াঘাটে। পারবি কেন এই জ্বর গায়ে? তা হোক, তুই কাউকে বলিস নে, আমার পকেটে সরকারি ডাক্তারখানার ওষুধ আছে, আমি যাব। রাত্রিটুকু তোর খাটে থাকতে দে। গোপাল রেগে গেল, বললে, দায় পড়েছে তোকে থাকতে দিতে? তোর যত বাজে আবদার! বাড়ি যাবি কি করে এই অসুখ গায়ে? বাড়ি যাবি বললেই হলো? আমার খাটে নেই জায়গা, দুজনে শোবো কোথায়? আমি রুগীর সঙ্গে এক বিছানায় শুইনি, বাড়ি যা। মনে বড় দুঃখ হলো। গরিব বলে সবাই হেনস্থা করে, গোপাল যে আমার এই অসুখের গায়ে তাড়িয়ে দেবে, তার মানেও তাই।
আমি বাইরে এসে দাঁড়ালাম। বেলা এখনো ঘন্টা 2 আছে। শরীরটা একটু হালকা হলো মনে হচ্ছে। 2 ঘন্টা হাঁটলে কেউটে পাড়ার খেয়াঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না? খুব পারবো। খেয়াঘাটের ইজারাদারকে যে ঘরে থাকে বললে আমাকে জায়গা দেবে না একটু? গোপালের মতো নিষ্ঠুর তারা নয়, পুরুত ঠাকুরের বউয়ের মতো নিষ্ঠুর তারা নয়। আচ্ছা ভাই, চললাম বলেই রওনা হলাম বোর্ডিং থেকে। লুকিয়ে মাঠের রাস্তা ধরলাম। আমি জানি আমি বেশি দিন বাঁচব না। মাকে আমার দেখতেই হবে। কারো কাছে যাব না, মার কাছে যাব। চৈত্র মাস, অথচ এমন শীত করে এখনো। বেলা খুব বেড়েছে। মেঠো পথের দুধারে ঘেটু ফুল ফুটেছে কত। বাগজোয়ানির ঠাকুরবাড়ি পার হয়ে ফলোয়া গ্রামের পথে পড়ে ছোট্ট খালের খেয়া। একখানা নৌকো আছে, মাঝি থাকে না, নিজেই নৌকো বেয়ে পার হয়ে ওপারে শিমুল তলায় বসি। শিমুল ফুল ফুটেছে গাছটায়, টুপটাপ করে রাঙা ফুল ঝরে পড়ছে। শুকনো কঞ্চির বেড়া দিয়েছে পোড়া খালের ধারে ধারে। চাষাদের মুসুরি খেতে মুসুরি পেকে গাছ শুকিয়ে গিয়েছে, কিন্তু এখনো মুসুরি তোলেনি। ঘেটু ফুলের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পড়ন্ত রোদে। নিঃশ্বাস টেনে শুকি। কেবলই হাঁটছি, কিন্তু হাঁটতে পারিনি আর। পা ধরে আসছে। ফলোয়া গ্রামের পেছনে মস্ত বাঁশবাগানে মরা শুকনো বাঁশপাতায় কেমন চমৎকার গন্ধটা। বাঁশবাগানের মধ্য দিয়ে পথটা, তারপর আবার মাঠ। মাঠের মধ্যে বড় একটা যজ্ঞি ডুমুর গাছ। থলো থলো যজ্ঞি ডুমুর পেকে টুপটুপ করছে গাছে। আমার গা বমি বমি করছিল। ডুমুর তলায় বসে বমি করলাম। গা কেমন ঝিমঝিম করতে লাগলো। জল তেষ্টা পেল। ঠান্ডা জল কোথায় পাই? অবসন্ন হয়ে থাকলে চলবে না, মার কাছে পৌঁছতেই হবে। কখনো একা এত দূর পথ হাঁটিনি। ভয় করছে। অন্য কিছুর ভয় আমার নেই। চিলতেমারি গ্রামের শ্মশানটা রাস্তার ধারেই পড়ে। শ্মশানে নাকি কত লোক ব্রহ্মদত্তি দেখেছে, পেতনি দেখেছে। চিলতেমারি যেতে অবশ্যই সন্ধে হবে না। হে ভগবান, যেন সন্ধে না হয়। মাকে দেখতেই হবে। তার আগে যেন সন্ধ্যা না হয়, অথবা না মরি। হে ঠাকুর। একটা তাদের বাড়ি পথের ধারে। দরজায় দাঁড়িয়ে বললাম, একটু জল দেবে? একটি 10-12 বছরের মেয়ে আমার সামনে এসে বললে, কি জাত? ব্রাহ্মণ। আমাদের জল খাবে? আমরা জেলে। তা হোক, দাও। মেয়েটি একটু পরে একখানা পাটালি আর এক ঘটি জল নিয়ে এসে আমায় দিলে। আমার দিকে ভালো করে চেয়ে দেখে বললে, তোমার কি হয়েছে? জ্বর। কোথায় বাড়ি? মনোহরপুর। পাটালি খাবো না, শুধু জল দাও। জল খেয়ে আমি হেঁটে চললাম অতি কষ্টে। মেয়েটা আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইল কতক্ষণ। সে বোধহয় বুঝতে পেরেছিল আমার হাঁটতে কষ্ট হচ্ছে। সে চেঁচিয়ে বললে, আজ এখানে থেকে গেলেই পারতে। হ্যাঁ গা। আমি ঘাড় নেড়ে বললাম, না, আমাকে যেতে হবে। মার জন্য মন কেমন করছে। আবার মাঠ। কি সুন্দর মাঠ! শুধু আকন্দ ফুল আর ঘেটু ফুল ফুটে আছে। যদি শরীর ভালো থাকতো
হয়তো মাঠে হাডুডু খেলতাম বন্ধুদের নিয়ে। সূর্য অস্ত যাচ্ছে, এখনো সামনে চিলতেমারি গ্রাম, তারপর কেউটেপাড়ার খেয়াঘাট, যমুনা নদীর ওপর। সন্ধ্যা হলেই আমার ভয় করবে। চিলতেমারির শ্মশান তার আগেই পেছনে ফেলতে হবে, কিন্তু আর যেন হাঁটতে পারছি নে, শরীর কেমন করছে। একটা তুঁত গাছের তলায় গুড়িতে ঠেস দিয়ে বসে দম নি, সূর্যটার দিকে চেয়ে চেয়ে দেখি। সূর্য ডুবলেই অন্ধকার হয় না, ভরসা একেবারে ছাড়িনি। আচ্ছা, তেঁতুল তলায় যদি আর খানিকটা বসি? না, তাহলে কেউটুপাড়ার খেয়াঘাটে পৌঁছতে পারবো না। আবার জ্বর আসবে নাকি? শীত করছে আবার। এক দাগ ওষুধ পকেট থেকে বের করে নাক টিপ দিয়ে খেয়ে নিলাম। বিকট তেতো কুইনিন মিক্সচার। মা সুপুরি কেটে দেবে বাড়িতে, তখন শুধু মুখে আর ওষুধ খেতে হবে না। চিলতেমারি ছাড়লাম প্রাণীর দায়ে জোর হেঁটে। শ্মশান ধারে বাঁ দিকে তেলাকুচো আর সোয়াদি গাছের নিবিড় ছোপে অন্ধকার হয়ে আসছে। আর চোখে একবার চেয়ে সন্তর্পণে রাস্তা পার হয়ে যাচ্ছি। কে যেন বলে উঠল, পারবি নে তুই মার কাছে যেতে, আমরা তোকে যেতে দেব না, তোকে এই শ্মশানেই রাখবো। দূর, ওসব মনের ভুল। রাম 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 রাম, এখনো সন্ধে হয়নি। অন্ধকার না হলে ও সব বেরোতে পারে না। রাম নামে ভূত পালায়। সত্যি আর হাঁটতে পারছি না। কেউটেপাড়া এখনো কত দূর। ওই দূরে বাঁশবন দেখা যাচ্ছে। কেউটেপাড়া গ্রামের এখনো অনেক দূর। এই বড় মাঠটা পার হতে হবে। জন প্রাণী নেই এই সন্ধ্যের সময় মাঠে, কেউ দেখবারও নেই। কেন গোপাল আমায় তাড়িয়ে দিলে বোর্ডিং থেকে? আমার ভয়ানক জ্বর এসেছে, আবার জ্বর এসেছে। কেউটেপাড়া কত দূর? চোখে যেন শস্যের ক্ষেত দেখছি চারিদিকে। পুরুত ঠাকুরের স্ত্রী রাগ করে বলছেন, মা গো, ছেলেটার জ্বর আর জ্বর, পরের আপদ কে দেখে শুনে করে, আজই বিদায় করে দাও। ননি মাস্টার বলছে, ওর পা ফুলেছে, ও বাঁচবে না, ও এবার যাবে। ডান দিকে একটা বড় আম গাছ রাস্তার ধারে, ওইখানে একটু শুয়ে জিরিয়ে নেব, আর একটা ওষুধ খাবো। আর হাঁটতে পারছি না, ভীষণ জ্বর আসছে। হঠাৎ আমার মনে হলো ওই জামতলাতেই মা আঁচল বিছিয়ে বসে আছেন। আমি আসবো বলেই কখন থেকে বসে আছেন। মা এগিয়ে এসছেন আমায় নিতে। আমি টলতে টলতে মার কোলে শুয়ে পড়ি। মাথায় একটা কিসের চোট লাগলো, তারপর আমার আর জ্ঞান নেই। অন্ধকার নামলো মাঠে। শেষ হলো আজকের গল্প প্রত্যাবর্তন। লিখেছেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভালোবাসা মানুষকে থামতে দেয় না। পৃথিবী যতই কঠিন হয়ে উঠুক, মনের ভেতর অনুভূতি বেঁচে থাকলে জীবনের শেষ পর্যন্ত ছুটে চলে একটিবার ভালোবাসা পেতে। গল্পেরা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাসিক গল্প কথাতে।
এই গল্প যদি সত্যিই তোমাকে ছুঁয়ে যায়, একটা লাইক দিও, কমেন্টে তোমার মতামত জানাও, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমিই হও। আজকের মতো এখানেই শেষ, কিন্তু গল্পেরা তো শেষ হয় না, তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার। তাই আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।